বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন অপরাধের প্রাথমিক সত্যতা আছে। মাননীয় আদালত রুল খারিজ করে দিয়েছেন এবং যে স্থগিতাদেশ ছিলেন সেটা ভ্যাকেট করে দিয়েছেন। নিম্ন আদালতে মামলা চলতে আর আইনগত কোনো বাধা নেই। সুনির্দিষ্ট অভিযোগ নেই দাবি করে আপিলের ঘোষণা আসামি পক্ষের। সেখানে যে অভিযোগগুলো যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে বাড়ছে জঙ্গিবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তৎপর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গার্ডিয়ানের রিপোর্ট। আজ দেয়া হচ্ছে 22 সেপ্টেম্বরের ট্রেনের টিকিট। রাত থেকেই ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে 27টি টিকিট সহ 5 কালোবাজারি আটক। এবার রাজধানীর 22টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট করা হলো হাটের সীমানা। বেচাকেনায় জনপ্রিয় অনলাইন শপিং সাইটগুলো। কুমিল্লায় ট্রাকের ধাক্কায় গোয়েন্দা পুলিশের আসামি বহনকারী মাইক্রোবাসে আগুন। এক পুলিশ সদস্য নিহত, অগ্নিদগ্ধ 4 পুলিশ ও 5 আসামি ঢাকা মেডিকেলে ভর্তি। এবং খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলস বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই। সকালে বিচারপতি নুরুজ্জামান ননি ও বিচারপতি আব্দুর রবের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে শুনানি শেষে গত 30 আগস্ট যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন আদালত। 2008 সালের 26 ফেব্রুয়ারি বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক এই মামলাটি করেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া। বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী সাংবাদিকদের জানান, এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ তারা আদালতকে দেখিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং যেই বক্তব্য সেখানে যে অভিযোগগুলো যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এই ক্ষেত্রে এই বিষয়ে এখানে কোনো মন্তব্য নাই। এখানে সার্বিকভাবে বলা হয়েছে একটি ফৌজদারি মামলা, যে মামলার ব্যাপারে বিচারিক আদালতের সিদ্ধান্ত হবে। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। দীর্ঘ 1 মাসের অধিক সময় এটা 2 পক্ষ শুনানি হয়েছে। শুনানির পরে জাজমেন্টটা অপেক্ষমান ছিল। আজকে রায় দিয়েছে আদালত। মাননীয় আদালত রুল খারিজ করে দিয়েছেন এবং যে স্থগিতাদেশ ছিলেন সেটা ভ্যাকেট করে দিয়েছেন। নিম্ন আদালতে মামলা চলতে আর আইনগত কোনো বাধা নেই। এখন আমরাও অনেক যুক্তি দেখিয়েছি, ওনারাও অনেক যুক্তি দেখিয়েছেন। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন অপরাধের প্রাথমিক সত্যতা আছে। মিসকন্ডাক্ট যেটা বলে অপরাধজনক অসত্যতা, তার যথেষ্ট এখানে উপাদান আছে এবং ক্রিমিনাল ইন্টেনশন ম্যানসরিয়া এগুলো আছে। এদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির 2 মামলার পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সকালে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রমের শুরুতেই বেগম জিয়ার আইনজীবীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য আজকের মতো 2 মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান। এরপর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 9 ও 10 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 15 অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেলের মৃত্যুতে আদালতের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। সামনে ঈদ, লাস্ট কোর্ট, হাইকোর্টের স্যারের ছেলে মারা গেছে, বেগম যে বিদেশে আছে, যে আজকে সবকিছু বিবেচনা করে আমরা যে PW8
আজকে আমরা জেরা করি নাই, আমাদের সিনিয়র কাউন্সিলরও আসেনি আজকে। আমাদের আবেদন বিবেচনা করে আগামী 15 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটা মূলত বিচার কার্য চলছে ইনশাল্লাহ, এবং সেখানে আমরা এ পর্যন্ত 10 জন সাক্ষ্যকে সমাপ্ত করতে পেরেছি, আর 3 জন সাক্ষী আমাদের বাকি জেরার জন্য রইল আজকের কার্যকলাপের মধ্যে। ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেই নিষ্ক্রিয় ট্রাইব্যুনাল আবার সক্রিয় করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। সকালে সচিবালয়ে ট্রাইব্যুনাল একীভূতকরণ বিষয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় মামলার সংখ্যা কমে যাওয়ায় ট্রাইব্যুনাল বিলুপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। ট্রাইব্যুনালের মামলার সংখ্যা যেই মুহূর্তে বৃদ্ধি পাবে সেই মুহূর্তে দ্বিতীয় ট্রাইব্যুনাল নয়, প্রয়োজন হলে আরো যে কটা লাগবে সেই কটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। ট্রায়ালের জন্য রেডি মামলা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখন একটি, চার্জ হয়েছে বাকি 5টির। তার মানে সব মিলে মামলা এখন ট্রাইব্যুনালের সামনে হচ্ছে 6টি, আর তদন্তাধীন মামলা আছে 6টি। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে জঙ্গিবাদ বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান এবং এর পেছনে ইউরোপ আমেরিকা ফেরত জিহাদিদের ভূমিকা নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের প্রভাবশালী এই দৈনিকটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও রাজনীতিবিদ, মৌলবাদ বিরোধী আন্দোলনকর্মী ও নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, পূর্ব লন্ডনে দলটির যথেষ্ট প্রভাব রয়েছে, সেখানে তারা অর্থ সংগ্রহ করছে এবং সেই অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে। আর তাই উগ্রপন্থীদের এসব অপতৎপরতা রোধে মাঠ পর্যায়ে ব্রিটিশ সরকারের আরও উদ্যোগী হওয়া উচিত বলেও গার্ডিয়ানকে বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি 2 ব্লগার হত্যায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ব্রিটেন সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে তৃতীয় দিনের মতো চলছে আগাম টিকিট বিক্রি। সকাল 9টায় কাউন্টার খোলা হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুরে এসে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। টিকিট দেওয়া শুরু হওয়ার পর ধীরগতির অভিযোগ তোলেন অনেক যাত্রী। আবার দীর্ঘ প্রতীক্ষার পর টিকিট হাতে পেয়ে কষ্ট ভুলে যান কেউ কেউ। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 27টি টিকিট সহ 5 কালোবাজারিকে আটক করেছে র্যাব। অপেক্ষার এ লাইন পরিবারের সাথে উৎসব উদযাপনের, আর তাই সকাল 9টায় কাউন্টার খোলা হলেও বুধবার সন্ধ্যা থেকেই বাড়তে থাকে টিকিট প্রত্যাশী মানুষের ভিড়। অপেক্ষার রাত শেষে টিকিট হাতে পেয়ে ক্লান্ত দিনের শুরুতেও মানুষের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। ঈদ করতে পারবো, সবার সঙ্গে দেখা করতে পারবো, অনেক বেশি যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত বেশি আনন্দ লাগতেছে। পরিশ্রমটা করছি, এটা বিফলে যায় নাই, সুন্দরভাবে কাটাইছি এবং সুন্দরভাবে ছিটও পাইছি ভালো। আজ দেয়া হচ্ছে 22 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে বিকেল 5টা পর্যন্ত। সর্বোচ্চ 4টে টিকিট কিনতে পারছেন একজন টিকিট প্রত্যাশী। তবে অনেকেই ধীর গতিতে টিকিট দেবার অভিযোগ তুলেছেন। একজন মহিলা দিচ্ছে তো এই জন্য খুব স্লো হচ্ছে, আসতে হচ্ছে। আবার 2 জন দিলে ভালো হতো আর কি, 2 দিক থেকে হয়ে যেত, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। অনেক গরম, আসলে ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি আমাদের পক্ষ থেকে, কাউন্টারও সমস্যা। প্রচন্ড পরিমাণে ভিড়, কাউন্টার বাড়াতে পারতো, সময়ের যে 9টা থেকে করবে, কিন্তু 1 ঘন্টা আগে কর্তৃপক্ষ তো করতে পারতো। কর্তৃপক্ষ বলছেন পুরো কাজটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তারা তৎপর রয়েছেন। এদিন 5 কালোবাজারিকে 2,03,000 টাকা এবং 27টি টিকিট সহ আটক করেছে র্যাব। এর সাথে একটি বড় চক্র জড়িত, চক্রের অন্যান্যদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে, তাদের বিষয়ে অভিযান পরিচালনা করবে এবং এই অভিযানটি ম্যাজিস্ট্রেট সহ পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের আওতায় হয়। এই কালোবাজারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় সাজার ব্যবস্থা করা হবে। ঈদ উপলক্ষে আমাদের যাত্রীর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আছে। এছাড়া ঈদের দিন জামাতে অংশগ্রহণ করার জন্য সোলাকিয়ায় 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। নিরাপত্তার ব্যাপারেও আমরা কিন্তু সব কিছু ব্যবস্থা রেখেছি। একজনে লাইনে দাঁড়িয়ে 4টার কম কিন্তু কেউ নিচ্ছে না, খুব কমই লোক আছে 1টা কি 2টা নিচ্ছে, বেশিরভাগই 4টেই নিচ্ছে। সেই ক্ষেত্রে সময় লাগবে। ঈদ উপলক্ষে 18 ও 19 সেপ্টেম্বর যথাক্রমে দেওয়া হবে 23 ও 24 সেপ্টেম্বরের টিকিট। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। রেলের আগাম টিকিট বিক্রির সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক।
সজল, আপনি জানেন যে আজকে কিন্তু 22 তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকে যে 5 দিনের টিকিট দেওয়ার কথা আজকে হচ্ছে তৃতীয় দিন এবং তৃতীয় দিনের আজকে টিকিট দেওয়া হচ্ছে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় 9টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে, এখন বাজে ঘড়িতে 2:10 এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে টিকিট কাউন্টারের সামনে যে উন্মুক্ত অংশটি সেই অংশটি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ 22 তারিখের যে টিকিট দেওয়া হচ্ছিল সেই টিকিটগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। কিন্তু আপনাকে মজার একটা তথ্য জানাই যে এখানে আমরা আগামীকাল যে টিকিট দেওয়া হবে সেই টিকিটের যারা টিকিট প্রত্যাশী আছে তারা কিন্তু আজকে থেকেই ইতিমধ্যে লাইন দেওয়া শুরু করেছে। আমরা অনেককেই দেখেছি যে হাতে পাখা এবং পানির বোতল হাতে তারা এসেছে এবং আমরা প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা এভাবে করে আজকে এসেছেন। তাদের মধ্যে অনেকেই বলেছে যে আসলে আমরা যেহেতু দিনের দিনে এসে টিকিট পাওয়া যায় না এই কারণে আসছে। তো আমরা তেমনই একজনের সাথে কথা বলছি যে আচ্ছা, এই যে আপনার হাতে পানির বোতল এবং আপনি কাগজ নিয়ে আসছেন, কেন আসছেন? আমি আসছি টিকিটের জন্য। কেন আজকে এই যে টিকিটের জন্য আসছেন, আপনি কয় তারিখে নেবেন আর কেন এইভাবে প্রস্তুতি কি? 23 তারিখের টিকিট। আচ্ছা, 23 তারিখে কি মানে 23 তারিখের টিকিট নিতে আজকেই কেন আসছেন? আজকে আসছি, আগামীকাল আসলে টিকিট পাবো না, সেই জন্য আগে আগে আসা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব 23 তারিখের জন্য লাইন দাঁড়াই গেছে, এই জন্য আমি এত আগে আসছি, তাও কতজনের পিছনে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এই যে কষ্ট করে আপনি দাঁড়িয়ে আছেন আজকে, এইটা তো আপনি ওই দিনেও যেদিন যাবেন সেদিনেও কষ্ট করতে পারেন, কেন একা এত কষ্ট? সেই একই তো কষ্ট। ঈদের সময় টিকিট পাবো না বিদে এখন মনে করেন অগ্রিম টিকিট ছাড়ছে, এই জন্য আগে আগে আসা, আগে আগে টিকিট নেওয়া। সজল, আপনাকে আমি একটি জিনিস জানিয়ে রাখি যে এই যে যারা আজকে দাঁড়িয়েছে এদের মধ্যেও কিন্তু শৃঙ্খলা আনার জন্য কিন্তু সিগনেচার করে করে এক একজন লাইন দেয় এবং সেই লাইন দেওয়ার পরে কিন্তু এটা নিয়েও একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। এই কারণেই বিশৃঙ্খলা সৃষ্টির কারণে একজন র্যাব কিন্তু একজনকে ধরছে। তো যাই হোক, আমরা মোটামুটি এই ছিল আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনের আজকে এই দুপুর নাগাদ যে টিকিট বিক্রি হচ্ছে সেই টিকিট বিক্রির খবর। সজল, ফিরে যাচ্ছে আপনার কাছে। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর জানছিলাম সহকর্মী শফিক মোহাম্মদের কাছ থেকে। এদিকে চট্টগ্রাম থেকেও তৃতীয় দিনের মতো 9টি রুটের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল বিকেল থেকে স্টেশন চত্বরে টিকিটের জন্য মানুষ ভিড় করতে শুরু করেন। তৃতীয় দিনে আজ দেয়া হচ্ছে 22 সেপ্টেম্বরের টিকিট। এদিকে 9টি প্রধান ট্রেনের পাশাপাশি আজ থেকে দেয়া হচ্ছে 2টি বিশেষ ট্রেনের টিকিটও। স্টেশনের 7টি কাউন্টার থেকে আজ মোট 7,512টি টিকিট দেয়া হবে বলে জানিয়েছেন তারা। এবার নারীদের জন্য একটি আলাদা কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে এবং একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পুরো স্টেশন এলাকা 32টি সিসিটিভি ক্যামেরা ও রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ এর অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সন্ধ্যা রাত থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এখন একজন গেছে মাত্র, সব টিকিট শেষ হয়ে গেছে। কালকে বিকেল 4টায় লাইনে দাঁড়াইছি, টিকিট পেয়ে এখন খুব ভালো লাগছে। সারা রাত এভাবে এখানে ছিলাম, এখন টিকিট পেয়ে আসলেও অনেক ভালো লাগছে। 11টা ট্রেনের 5,526টি টিকিট কাউন্টার উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি অনলাইন এবং SMS এর মাধ্যমে টিকিটের ব্যবস্থা আছে। এই প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে কত দিনের মতো এবারও আজকেও সকলেই টিকিট পাবে। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 22টি স্থানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে 10টি হাট। এছাড়া গাবতলীতে একটি স্থায়ী হাট সহ 6টি পশুর হাট বসাবে ঢাকা জেলা প্রশাসন। নগর কর্তৃপক্ষের দাবি, জনদুর্ভোগ হয় এমন এলাকায় এবার হাটের অনুমোদন দেওয়া হয়নি। হাটগুলোর গণ্ডি নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সবগুলো স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার পশুর হাট বসছে 10টি। নির্ধারিত স্থানগুলো হলো লালবাগে হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, আশপাশের খালি জায়গা ও বেড়িবাঁধ, গোপীবাগ বালুর মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটের পাশে খালি জায়গা, জিগাতলা হাজারিবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্টার্ন ক্লাবের মাঠ এবং কামরাঙ্গীচরে ইসলাম চেয়ারম্যান বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা নদীর তীরের খোলা জায়গা। এর বাইরে কোথাও হাট বসানোর অনুমতি দেওয়া হবে
হবে না বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমরা প্রত্যেকটি হাটই একটা নির্দিষ্ট পেরিফেরি এলাকা চিহ্নিত করে দিচ্ছি। আমরা যখন কাজদাদের দিচ্ছি তাদেরকে হাতে, এবং আমরা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের নিজস্ব মোবাইল টিম থাকবে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে কোনো অবস্থাতে যেন এই পেরিফেরি অতিক্রম না করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি অস্থায়ী হাটের জায়গা নির্ধারণ করা হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 300 ফিট রাস্তার কাছে পুলিশ হাউজিং এর মাঠ, বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, রায়ের বাজার পুলিশ লাইনের খালি জমি এবং উত্তরা 11 ও 13 নম্বর সেক্টরের মধ্যবর্তী খালি জায়গায় এবার বসবে কোরবানির পশুর হাট। এছাড়া গাবতলীতে রয়েছে একটি স্থায়ী হাট। রাস্তার উপরে হাট দেওয়াটা তো মাওনা হাইকোর্টের নিষেধাজ্ঞায় আছে, তো সেক্ষেত্রে হাটটা কোথায় বসবে? আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুরোধ, ডিটিসি এর অনুরোধ এবং গভর্নমেন্টের নির্দেশনা সবকিছু মিলিয়ে শহরের উপকণ্ঠে আমরা হাটগুলো দিতে চেয়েছি। ঢাকা জেলা প্রশাসন দনিয়া, শ্যামপুরের বালুরমাঠ সংলগ্ন জায়গা, আফতাবনগর, আশকোনা হজ ক্যাম্পের পেছনের খালি জায়গা ও গুলশান নতুন বাজারে 100 ফিট রাস্তার পাশে অস্থায়ী পশুর হাটের আয়োজন করেছে। এছাড়া সারুলিয়ার স্থায়ী হাটেও অন্যান্য বছরের মতোই পশু কেনা বেচা হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনটি এগিয়ে আসলেও সিলেটের হাটে এখনো দেখা মিলছে না গরুর। এবার দেশীয় গরুর উপর নির্ভরশীলতা বাড়ায় সিলেট অঞ্চলে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে গরু আনতে পথে পথে চাঁদা দেয় প্রতিটি গরুর দাম 5,000 টাকা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে পুলিশ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে শোনালো জিরো টলারেন্সের কথা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল কবির। ঈদ ঘনিয়ে আসলেও সিলেটের প্রধান পশুর হাট কাজীর বাজারের চিত্র এবার ভিন্ন। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসলেও তা অন্য বছরের তুলনায় অনেক কম। উত্তরবঙ্গ থেকে এবার গরু কম আসবে, যেহেতু বাইরের গরুগুলো আসতেছে না, এই জন্য গরুর দাম গতবারের চেয়ে একটু বেশি থাকতে পারে। ভারতীয় গরু প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সম্পূর্ণ দেশি গরুর উপর নির্ভরশীল হওয়ায় দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবার অবস্থা খুব একটা ভালো হবে না, গরুর যত কম। গেছে বছর থেকে 5-7 হাজার টাকা, 2,000 টাকা 3 একটা গরুর কোনোমাত্র ওই হিসাবে আপনার দাম বাড়বো। অন্যদিকে বাইরের গরুর উপর সিলেট নির্ভরশীল হলেও পৃষ্ঠপোষকতার অভাবে এখনো এ অঞ্চলে তেমন গরুর খামার গড়ে ওঠেনি বলে অভিযোগ এ খামারির। সিলেটের প্রচুর খামারও আর জায়গাও আছে, এবং সিলেটি যারা আছে এরা খামার করার জন্য আগ্রহী, বাট সরকার থেকে কোনো উদ্যোগ এটা নয় না। একে গরুর আমদানি কম, তার উপর পথে পথে চাঁদাবাজির কারণে দাম আরো বেড়ে যাচ্ছে বলে অভিযোগ এই ব্যবসায়ীর। আমরা পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গেতে আসি, প্রতি গরুতে আমাকে 4,000-5,000 টাকা প্রতি চাঁদা দিতে হয়। যদি এটা চাঁদাটা না দিতে হয় তাহলে আপনাদের কাছে আমরা গরু আরো 5,000 কমে বেচতে পারি। তবে সিলেট ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা পালনে সচেষ্ট থাকার কথা জানালেন পুলিশের সিলেট বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। চাঁদাবাজি বন্ধে যত ধরনের প্রয়োজন আছে, যেমন আমি বলি আমাদের পুলিশিং যেটা বলা হয়, এটা এখানে সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ইউনিফর্মে পুলিশ থাকবে, এবং এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের 4 জেলায় এবার কোরবানির গরুর চাহিদা রয়েছে 2,70,000-এর মতো। এর বিপরীতে গরু রয়েছে 1,38,000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে ঘরে বসেই কোরবানির গরু কেনার সুযোগ নিয়ে এসেছে বেশ কিছু অনলাইন শপিং সাইট। গেল কয়েক বছরে তা বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন এসব অনলাইন সাইটের উদ্যোক্তারা। এর ফলে একদিকে হাটের ঝক্কি ঝামেলা থেকে ক্রেতারা যেমন মুক্তি পাচ্ছেন, তেমনি গরুর খামারিরাও প্রকৃত মূল্য পাচ্ছেন বলেও মত তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। কোরবানির গরু কিনতে গিয়ে হাটে এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে, কিন্তু তাই বলে গরু কেনা তো বন্ধ থাকতে পারে না। গরুর হাটের ঝক্কি ঝামেলা এড়াতে গেল কয়েক বছর ধরে ঘরে বসে কোরবানির পশু কেনার ব্যবস্থা নিয়ে এসেছে বেশ কয়েকটি অনলাইন শপিং সাইট, যেখানে গরু ছাগলের ছবির পাশাপাশি থাকছে পশুর ওজন, উচ্চতা সহ বিস্তারিত তথ্য। আর দরদাম পছন্দ হলে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে এসব অনলাইন সাইট।
একদম রুট লেভেলে একটা প্রডিউসারের সাথে একটা বায়ারের কানেকশন করিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। ঢাকার আশেপাশে থেকেই ঢাকাকে সার্ভ করার, বাট আমরা এটাকে আস্তে আস্তে আরও বাড়াচ্ছি। আমরা চেষ্টা করছি এটাকে রিমোট অঞ্চল পর্যন্ত নিয়ে যেতে। চাষিরা নিজেদের বাড়িতে গ্রামে একদম ঘরোয়া পরিবেশে যে গরুগুলো পেলে বড় করা হয়, আমরা ওই ধরনের গরুগুলোর প্রতি আমাদের মূলত চেষ্টা ছিল সে ধরনের গরু সোর্স করা। অনলাইনে পশু বিক্রির এই ধারণা বাংলাদেশে নতুন হলেও গেল কয়েক বছরে বেশ ভালো সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন অনলাইন সাইটের উদ্যোক্তারা। এবারে কোরবানিতে দেশীয় গরুর চাহিদা বেশি থাকায় অনেকেই অনলাইন সাইটগুলোতে আগ্রহ দেখাচ্ছেন বলেও জানান তারা। সবাই নিজেদের বাসার ড্রয়িং রুমে বসে একসাথে সবগুলো গরুকে দেখবেন, প্রত্যেকে নিজের মতামত দিবে, এভাবে সবাই মিলে কালেকটিভলি একটা গরু কিনে নিয়ে আসবে। যদি একটা হাট থেকে আপনি গরু কিনেন, আপনার হাসিরা দিতে হবে, আপনার যারা গরু বিক্রেতা ওনাদের ইজারা দিতে হয়। সো এই দুইটা জিনিসে এখানে ক্রেতা বিক্রেতা কাউকে দিতে হচ্ছে না। আমরা ক্রেতাকে ওই ডাইরেক্ট ব্যক্তি তার অ্যাড্রেস তার প্রোডাক্টের সাথে কানেক্ট করে দেয়। সো সেখানে একটা কনফিডেন্স অবশ্যই ক্রেতার কাজ করে যে না, এখানে তো আমি দেখতে পাচ্ছি কার গরু কোন জিনিসটা এবং গরুটার ছবি দেখতে পাচ্ছি। ঘরে বসে কোরবানির পশু কেনার পাশাপাশি জবাই থেকে শুরু করে প্রক্রিয়াজাত করার দায়িত্ব নিচ্ছে অনেক প্রতিষ্ঠানই। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় জনগণের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কমিশনার বলেন, এবারের ঈদ যাতে মানুষ স্বচ্ছন্দে এবং নির্বিঘ্নে করতে পারে সেজন্য পশুর হাট থেকে শুরু করে ঘরমুখ মানুষের নিরাপত্তা সহ ঈদের পরে পশুর চামড়া বিক্রি পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সব ধরনের সহায়তা দেয়া হবে। পশুর হাটের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছি। আগামীকাল 18 তারিখ থেকে পূর্ণ স্কেলে আমাদের অফিসার এবং ফোর্স নিয়োজিত হবে। প্রত্যেকটা হাটে সান্ধ্যকালীন ব্যাংকিং ব্যবস্থা থাকবে। হাটের চৌহদ্দির বাইরে গরু গিয়ে যাতে পুরো ঢাকা শহর যানজটের সৃষ্টি না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। ঢাকা শহরের প্রত্যেকটা টার্মিনালে আমাদের পর্যাপ্ত সংখ্যক ফোর্স নিয়োজিত হবে। মৌসুমী চামড়া ক্রেতা সৃষ্টি হয়, তারা জোর করে অল্প দামে সিন্ডিকেট তৈরি করে চামড়া কিনতে বাধ্য করে। এটি নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের পুলিশি লোক থাকবে। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলের 7ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ভিডিও ছড়ালো বখাটেরা। নোয়াখালীতে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দোকানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। এবং পাবলিক টয়লেট নিয়ে পানি ও বিদ্যুতের রমরমা ব্যবসায় ইজারাদাররা। আইনি জটিলতায় শিগগিরই মিলছে না সমাধান, সিটি কর্পোরেশনের হতাশা। বাংলাদেশে গ্যাস আহরণ করতে আগ্রহী পেট্রোলিয়াম অথরিটি অব থাইল্যান্ড। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত ডক্টর মাদুরা পোচানো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থাইল্যান্ডের এই আগ্রহের কথা জানান। এই সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশে ও থাইল্যান্ডের সুদৃঢ় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন থাই রাষ্ট্রদূত। বৈঠকে যে কোনো ধরনের সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর একজন পলাতক খুনিকে ফিরিয়ে দেয়ায় থাইল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কথা উল্লেখ করে থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত 4 পুলিশ সদস্য ও 5 আসামির অবস্থা আরও অবনতি হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আশঙ্কাজনক অবস্থায় পুলিশের একজন কনস্টেবল ও একজন আসামিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরের প্রায় 85 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তবে সাধারণ ওয়ার্ডে থাকা বাকি 7 জনও কেউ আশঙ্কামুক্ত নন। এদিকে সকালে ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন। এ সময় দুর্ঘটনার পেছনের মূল কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান তারা। এর আগে গত রাত 11টার দিকে কুমিল্লার 14 গ্রামে পুলিশের মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে পুলিশের এক কনস্টেবল নিহত হন এবং অগ্নিদগ্ধ হন পুলিশের এসআই আব্দুল মালেক সহ 4 পুলিশ সদস্য ও 5 আসামি। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তেলের ট্যাঙ্কি ব্রাস্ট হয়েছে, চাপ লাগছে, অকটেন তো আগুন জ্বলে গেছে। আগুন জ্বলার কারণে আমাকে ক্ষতিটা হয়েছে। এখানে কোনো নাশকতার কাজ হতে পারে, এটা কুড়িয়ে দিচ্ছি না, আমরা সেটাকে দেখছি যথাযথভাবে। তবে পিছন থেকে যখন গাড়িটা এসে ধাক্কা দিয়েছে, আমরা মনে করছি প্রাথমিকভাবে সাধারণ মানুষের মতো মনে করছি যে এটা একটি অ্যাক্সিডেন্ট। তারপরে যদি কোনো অপরাধ এর সাথে জড়িত থাকে, এটা অবশ্যই আমরা খুঁজে বের করবো। দুইজনেরই খুব মারাত্মক ইনহেলেশন বার্ন। বাকি যারা আছে তারাও কেউ যে সংকটা মুক্ত সেটা বলা যাবে না, কারণ বার্ন রোগী হাসপাতাল থেকে না যাওয়ার আগে পর্যন্ত, বের না হওয়া পর্যন্ত কোনোদিনই আশঙ্কা মুক্ত বলা যায় না। দেশের 1752 কিলোমিটার মহাসড়ককে পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে করে সাধারণ মানুষ যানজট থেকে রেহাই পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে গাজীপুরের চন্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধন করতে এসে একথা বলেন মন্ত্রী। 1752 কিলোমিটার রাস্তা অলরেডি ফিজিবিলিটি হয়ে আছে আমাদের, এগুলো পর্যায়ক্রমে আমরা 4 লেনে চলে যাব। এলেঙ্গা যদবপুর দিয়ে শুরু হবে, আর এদিকে বাস র্যাপিড ট্রানজিট হবে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সেটাও আমরা ডিসেম্বরে কাজ শুরু করব। এবং ওদিকে মেট্রো রেল, এদিকে বাস র্যাপিড ট্রানজিট এবং 4 লেন হয়ে গেলে আমার ধারণা যে এখানে যানজটের যে কারণগুলো, এই কারণগুলো আমরা দূর করতে পারব। ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির উপর আরোপিত 7.5% ভ্যাট আপাতত 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদুল্লাহ সমন্বিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে ভ্যাট কেন বাতিল করা হবে না জানতে চেয়ে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও এনবিআর এর প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। ইংরেজি মাধ্যমের 2 শিক্ষার্থীর পক্ষে 2 জন অভিভাবক গতকাল এই রিট করেন। প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের বেতন বা ফির উপরে প্রদেয় 7.5% হারে ভ্যাট 6 মাসের জন্য স্থগিত করেছেন। যেহেতু সরকার অন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ভ্যাট তুলে নিয়েছেন, শুধুমাত্র প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাট দেওয়া এটা সম্পূর্ণ বৈষম্যমূলক। খুলনা রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলস বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। সকাল 10টা থেকে লাঠি হাতে মিল গেটের সামনে আসতে থাকেন তারা। পরে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এই সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলি সহ প্রায় 2000 শ্রমিক কাজ করেন, কিন্তু মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে এসব শ্রমিক চরম দুর্ভোগে পড়বেন বলে অভিযোগ তাদের। এ সময় অবিলম্বে আলিম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল সহ দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। এদিকে অবরোধের কারণে খুলনা যশোর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। রাষ্ট্র প্রতিষ্ঠান হিসাবে আমাদের মিল চালু করতে হবে। ঈদের পূর্বে সকল বকেয়া পাওনা আছে আমাদেরকে দিতে হবে। 4 মাস ধরে আমরা কোনো বিল বেতন পাচ্ছি না। আমাদের ছেলে মেয়ে অনাহারে ফ্যামিলি যাপন করতেছি। আমাদের মিল বন্ধ, সেহেতু আমাদের বাবারও চাকরি নাই, আমাদের পরীক্ষার ফি দিতে পারতেছি না। আমাদের সামনে কয়েকদিন পর পরীক্ষা। এখন মালিক চলে যাচ্ছে মিলটা, যার জন্য কিন্তু আমাদের এই রাজপথ অবরোধ করতে হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি। এতে যদি সরকার আমাদের কোনো গুরুত্ব বা কোনো আমাদের ব্যাপারে কোনো কথা না বলে, তাহলে আমাদের এর থেকে হয়তো কঠিন অবস্থানে যেতে হতে পারে। টাঙ্গাইলে 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিও চিত্র প্রকাশ হওয়ার পর মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। এই ঘটনায় 2 বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদিকে বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত 13 সেপ্টেম্বর দুপুরে ক্লাস শেষে ভুয়াপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে ফিরছিল ওই স্কুল ছাত্রী। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক যমুনা সেতু সংলগ্ন বেলটিয়া এলাকায় নিয়ে যায় স্থানীয় বখাটে আলামিন, রিপন ও রহিম। পরে নৌকায় উঠিয়ে তাকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও করে তারা। এই ঘটনা কাউকে জানানো হলে ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও গত 15 সেপ্টেম্বর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। নৌকায় চড়াই, নৌকালা
ওর সাথে যোগাযোগ আছে, পরে নৌকালার কাছে গেন্না সম্বন্ধে কোনো কিছু কোবা না। পরে আমি ওর কথা শুনে আম্মারে বলে দিছি, পরে আম্মা আবার নানারে বলছে, নানা পরে পুলিশই করছে। ভিডিও করে রাখছে, কেমন এটা ই করছে আর কি, ওকে ধরা খাবো যায়, এই জন্য আর কি এই পরিস্থিতিটা হয়েছে, বুঝছেন? তা আমি একবার শাস্তি চাই, বিচারটা ভালো হয়, কার্যকরী হয়, মা বোন সবাই আছে, এই ঘটনার পর স্থানীয় লোকজন রিপন ও রহিম নামে 2 বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা অন্য আসামিদেরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত রাখি। আমরা দ্রুত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনবো। আর ভিকটিমকে তার শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় বুধবার ভুয়াপুর থানায় 3 জনের নাম উল্লেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, টাঙ্গাইল। এদিকে নোয়াখালীর সেনবাগে একটি টেইলার্সের দোকানে আটকে রেখে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একদিন পর পুলিশ ওই নির্যাতিতাকে উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে স্কুল ছুটির পর সিলোনিয়া বাজারে স্টার টেইলার্সে কাপড় আনতে যায় নির্যাতিতা শিক্ষার্থী। এ সময় টেইলার্সের মালিক ও তার 2 সহযোগী মেয়েটিকে দোকানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। রাজু গেল দোকানের ভিতরে গিয়ে উনারটা আনলো, শাহাদাত আমার স্কার্ফ ধরে রাখলো। পরে আমি দোকানের সামনে দাঁড়াছিলাম আর সে হাসতেছে। হাসার পরে আমার স্কেপ দিয়ে রাজু মুখ বাঁধছে আর শাহাদাত ওড়না দিয়ে আমার হাত বাঁধছে। বাঁধার পরে শাহাদাত নিচে জোর করে টেনে রুমে আর রাজু দোকানের একটা মারে দিল। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স মালিক রাজু ও তার 2 সহযোগী শাহাদাত হোসেন এবং মোহাম্মদ রবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার সহপাঠী ও স্থানীয়রা। যারা এসব কুকর্মের সাথে জড়িত, আমরা তাদের যেন যথাযথ শাস্তি, তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে কোনোদিন ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আমার বাগ্নির যেরকম হয়েছে এরকম যখন কেউ যেন না হয়, এই জন্য আমরা রাজুকে আমরা বিচার চাই। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। ভিকটিমকে আমরা মেডিকেল পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন ইতিমধ্যে করেছি। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি খুব দ্রুতই আমরা আসামিদের গ্রেপ্তার করতে পারবো। সেনবাগ থানা পুলিশ আদালতের মাধ্যমে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে। সময় সংবাদ, নোয়াখালী। সেবা নয় বরং ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানীর পাবলিক টয়লেটগুলো। পাশাপাশি টয়লেট ব্যবহারে কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করায় নানা ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ। ইজারাদারদের অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ও পানি ব্যবসা সিটি কর্পোরেশনকে আরও ভারবাহী করছে বলে মত দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। এদিকে আইনি জটিলতায় শিগগিরই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। এটি কোনো পানির পাম্প নয়, গুলিস্তানের পাবলিক টয়লেট থেকে পানি বিক্রির দৃশ্য। টয়লেটের জন্য বরাদ্দকৃত ওয়াসার পানি বিক্রি করে রমরমা ব্যবসায় মেতেছেন পাবলিক টয়লেট ইজারাদাররা। 1 ড্রাম 120, কোনো সময় 50, কোনো 60 এরকম। এক গাড়ি হয়তো আমরা বেশি না, প্রায় 30 টাকা 25 টাকা এরকম। সায়দাবাদের এই টয়লেটে পানির সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ ব্যবসা। মিটার জোরে ঘুরলেও বিলের দায় সিটি কর্পোরেশনের কাঁধে পড়ায় মাথা একদমই ঘুরছে না রাজধানীর অধিকাংশ গণশৌচাগারের অস্থায়ী কর্তৃপক্ষের। পাবলিক টয়লেটের মিটার আছে, সেখান থেকে আমরা লাইন ব্যবহার করি, মাসে মনে করেন 1000 টাকা দেওয়া লাগে। বিদ্যুৎ পানি তারা অনেক দোকানে ব্যবসা বাণিজ্য করে এটা দিয়া। তবে এখানে শেষ নয়, সিটি কর্পোরেশন কর্তৃক গণশৌচাগার ব্যবহারের খরচ বেঁধে দেওয়া হলেও তা অধিকাংশ ক্ষেত্রেই মানছেন না বলে অভিযোগ জনসাধারণের। 5 টাকার জায়গা 10 টাকা, 10 টাকার জায়গা 20 টাকা, এরকম সিরিয়ালে দেখা গেলে আরো বাধ্যতা হয়তো দিতে হবে। পাবলিক টয়লেটে এই যে টাকা নেওয়ার যে বিষয়টা, সেটাকে আরো যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। সেবার আড়ালে এসব অবৈধ ব্যবসার রেশ সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদী জটিলতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত এই নগর পরিকল্পনাবিদের। পানি বিক্রি, বিদ্যুৎ বিক্রি এবং হোটেলগুলোতে খাবার পানি সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষের যে পয় নিষ্কাশনের প্রয়োজন, সেটাও তো সামান্যই মেটানোর চেষ্টা করছে। বিদ্যুতের ব্যবহার এত অনিয়ন্ত্রিত, দেখা যায় যে এটি এক ধরনের বিরাট ভারবাহী
বস্তুতে পরিণত হচ্ছে সিটি কর্পোরেশনের ঘাড়ে। নানা উদ্যোগের পরও আইনি জটিলতায় ইজারাদারদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী এই কর্মকর্তা। যারা এগুলো নিয়ে অন্যভাবে ব্যবহার করছে আমরা তাদের ইজারা বাতিল করেছি, বাতিল করার সাথে তারা আইনে আশ্রয় নিয়েছে এবং আইনি জটিলতার মধ্যে ফেলে দিয়েছে কোথাও, যে কারণে আমরা কিছু করতে পারিনি। তবে যে কোনো মূল্যে ব্যবসায়ীদের অসাধু কার্যক্রম বন্ধ করে জনগণের জন্য যথাযথ সেবা নিশ্চিত করার আহ্বান ভুক্তভোগী সহ নগর পরিকল্পনাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনরত শিক্ষকদের পদত্যাগপত্র তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া। সকালে তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষকদের সহযোগিতাও কামনা করেন। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। আমি আশা করছি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তারা তাদের দায়িত্বে ফিরে আসবেন, পালন করে যাবেন। আমি এখনও তাদের সহযোগিতা চাই। আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলবো এবং সেভাবে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা হবে বিশ্ববিদ্যালয়ের সামষ্টিক স্বার্থে। উনি কি মনে করে যে শিক্ষকরা এইসব পোস্টগুলোর জন্য লালায়িত? সেটা কিন্তু না। এই শিক্ষকরা কিন্তু অনেক দিন থেকে বিশ্ববিদ্যালয়কে সার্ভিস দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা রক্ষার জন্য। আমাদের দাবি আসলে তো ওনার সাথে কোনো ওয়ার্কিং রিলেশন বা ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে নাই। অন্তত আমরা তো সেই কাজ ওনার সাথে করতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে জটিলতা নিরসন না করলে আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি করেছেন আন্দোলনরত শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সকাল 11টা থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সোজা আঙুলে ঘৃণা উঠলে আমরা আঙুলটা একটু বাঁকা করবো। এই কথা এটা কোথায় যেতে পারে আমরা বলবো না, শুধু একটা বলবো যে শিক্ষা কার্যক্রম সহ ভর্তি পরীক্ষা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনারা দয়া করে আমাদেরকে ওই জায়গায় নেবেন না, আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা স্বল্পতম সময়ের মধ্যে আমাদের সাথে আলোচনা বসুন। আপনারা একটা সবার কাছে গ্রহণযোগ্য, শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য এবং সম্মানীয় একটা প্যাকেজ আমাদেরকে দেন এবং আমাদের যে মূলের প্রাণের দাবি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য আপনারা কমিশন গঠন করেন। জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজিতে বাংলাদেশ আশানুরূপ সফলতা অর্জন করেছে একথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেছেন, এবার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজিতেও বাংলাদেশের সফলতার এই ধারা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, এমডিজিতে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হলো নারীর স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো সহ প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিশুর হার কমানো। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকার এরই মধ্যে সফলতা অর্জন করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সার্বিয়া হাঙ্গেরি সীমান্ত থেকে শরণার্থীদের সরিয়ে দিতে তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শরণার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণের পাশাপাশি তাদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে হাঙ্গেরি সীমান্ত বন্ধের পর শরণার্থী প্রবেশের অনুমতি দিয়েছে ক্রোয়েশিয়া। বুধবার সার্বিয়ার হোরগোস শহরের সীমান্তবর্তী এলাকায় শত শত শরণার্থী জড়ো হলে তাদেরকে সরিয়ে দিতে এভাবেই টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ সময় শরণার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছুটতে থাকলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। তীব্র আকার ধারণ করে সংঘর্ষ। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন শরণার্থী। এছাড়াও সংঘর্ষে অন্তত 20 পুলিশ সদস্য আহত হন বলেও জানায় দেশটির সরকার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শরণার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার ভুলিন।
সেই সঙ্গে হাঙ্গেরি সরকার আগামী 1 মাসের জন্য সার্বিয়ার সঙ্গে সব ধরনের সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে বলেও জানান তিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আমাদের সীমান্ত এলাকায় শরণার্থীদের ওপর এভাবে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করার অধিকার কারণেই। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে শরণার্থীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শরণার্থীদের সঙ্গে অবশ্যই সম্মানজনক আচরণ করতে হবে, কারণ জীবন বাঁচাতেই তারা তাদের দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন। আর তাই যে কোনো মূল্যে তাদের মানবাধিকার রক্ষার জন্য ইউরোপীয় দেশগুলোর নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এদিকে বুধবার প্রথমবারের মতো শরণার্থী প্রবেশে অনুমতি দিয়েছে ক্রোয়েশিয়া সরকার। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এখন ক্রোয়েশিয়া হয়ে উত্তর ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন অনেক শরণার্থী। এছাড়াও হাঙ্গেরি সীমান্তে অপেক্ষমান আরো অনেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন ক্রোয়েশিয়ার পথে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপ শ্রেষ্ঠত্বের দৌড়ে শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির ১০০তম ম্যাচে রোমার সাথে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। এদিকে ম্যাকাবি তেল আবিবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। তবে ডাইনামো জাগ্রেবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অন্যদিকে অলিম্পিয়াকোস পাইরাসকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মঞ্চ প্রস্তুত ইউরোপ শ্রেষ্ঠত্ব প্রমাণের ময়দান চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির ১০০তম ম্যাচ। আগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড খোয়ানো মেসি ভক্তদের প্রত্যাশায় আরেকটি মেসি ম্যাজিক। রোমার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে আতিথ্য নিয়ে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়েও যায় বার্সা। তবে ১০ মিনিট পরেই আলেসান্দ্রো ফ্লোরেন্সির মাঝমাঠ থেকে নেয়া শট বার্সা গোলরক্ষক স্টিজেনকে বোকা বানালে সমতায় ফেরে স্বাগতিক রোমা। বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া মেসি, নেইমার, সুয়ারেজদের আক্রমণ স্বাগতিকদের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার প্রতিহত হতে থাকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লুই এনরিকে শিষ্যদের। এদিকে ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি মিস করে নাটকীয়তার জন্ম দেন চেলসি স্ট্রাইকার এডেন হ্যাজার্ড। তবে ৯ মিনিট পরেই উইলিয়ানের গোলে এগিয়ে যায় ব্লুজরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টি পায় চেলসি। এবার আর সমর্থকদের হতাশায় ডোবায়নি ব্লুজরা। অস্কারের গোলে ২-০তে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৭৮ মিনিটে চেলসি দুই স্প্যানিশ তারকা কস্তা ও ফ্যাব্রিগাসের গোলে এক হালি গোলের কোঠা পূরণ করে মরিনহোর শিষ্যরা। অন্যদিকে ডায়নামো জাগ্রেবের মাঠ স্তাদিওন ম্যাক্সিমিরে ম্যাচের ২৪ মিনিটেই আত্মঘাতী গোল করে বসেন আর্সেনালের চেম্বারলেইন। এরপর ম্যাচের ৫৮ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার ফার্নান্দেস গোল করলে নেচে ওঠে গ্যালারি। তবে ৭৯ মিনিটে থিও ওয়ালকট একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ওয়েঙ্গারের শিষ্যরা। তাই ইংলিশ জায়ান্ট আর্সেনাল বধের উল্লাসে মাতে ক্রোয়েশিয়ান ক্লাব জাগ্রেব। মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের ঘোষণা আসামি পক্ষের। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে বাড়ছে জঙ্গিবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তৎপর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গার্ডিয়ানের রিপোর্ট। আজ দেয়া হচ্ছে ২২ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট। রাত থেকেই ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে ২৭টি টিকিট সহ ৫ কালোবাজারি আটক। এবার রাজধানীর ২২টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট করা হলো হাটের সীমানা। বেচাকেনায় জনপ্রিয় অনলাইন শপিং সাইটগুলো। এবং খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলস বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।